ক কমান্ডার সাহেব। অফুরন্ত অস্পষ্ট শব্দটি আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো প্রিয়ান্তীর। বুকের ভেতরটা আতকিত এলো কালবৈশাখী ঝড়ে তোলপাড় করে উঠল তৎক্ষণাৎ। অথচ উল্টো পাশে ব্যক্তিটি বড্ড স্বাভাবিক, নির্লিপ্ততার হতভাবখানা। প্রিয়ান্তীকে দেখেও না দেখার ভান করল সে। মেয়েটা স্তব্ধ চাহনি অতিক্রম করে পা বাড়ালো অন্য পাশে। প্রিয়ান্তি হতভাগ, অতিমাত্রা আশ্চর্য, হারিয়ে বসেছে মুখের ভাষা। কাজল কালো ডাগর চোখ দুটো ফ্যালফ্যাল করে চেয়ে চোখে দেখল মানবের পথ অতিক্রম করা। অদূরে মেহগনি গাছের নিচে প্লাস্টিকের চেয়ারের নিচে গোল হয়ে বসেছে অর্ণব, ফাহিম আর শেহরোজ। কি একটা বিষয়ে কথা বলছিল যেন। তাসজির গিয়ে সেখানে বসলো, যোগ দিল বন্ধুদের সঙ্গে। প্রিয়ান্তি তখনও চরম বিস্ময় নিয়ে হাঁ করে সেদিকেই তাকিয়ে রয়েছে। মনে বিভ্রান্তি সামলাতে না পেরেই সে আস্তে করে চোখ ফিরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মিতালির দিকেই তাকালো এবার। মিতালি চোখের ইশারায় এমন একটা ভাব করলো যে সে এর বিন্দু বিসর্গও জানে না। নির্দোষ একটা মুখ করে অন্যদিকে মুখ সরালো তৎক্ষণাৎ। মিতালি এই ভাবসার মোটেও বিশ্বাস হলো না প্রিয়ান্তীর। ওর ভাবে নিশ্চয় সবটা জানে, সব জেনে বুঝে ওকে এখানেই টেনে নিয়ে এসেছে। কিন্তু চারপাশে কাজিনদের দল ঘেরা হয়ে থাকায় মিতালিকে সরাসরি কিছু জিজ্ঞেসও করতে পারছে না ও। চার বন্ধু আলোচনায় তখন তুঙ্গে, যদিও বেশিরভাগ পাক পাক করেছে একই অর্ণব। কথা বলার মাঝে হুট করে ওর চোখ পড়ে একপাশে মিতালির ওপর। অর্ণব খানিকটা অবাক হয়ে উঠে, আরে ওইটা মিতালি না, ও এখানে কি করেছে? কথা শেষ করে তাকালো তাসজিরের দিকেই। তাসজির অর্ণবের কথার পিঠে চোখ তুলে তাকালো সেখানে। অর্ণব তাসজিরের কেউ চুপ থাকতে দেখে নিজে হাতে ইশারায় ডাকলো তখন, মিতালি এই যে এইদিকে, এইদিকে আসো। অর্ণবের হাঁক ডাক শুনেই মিতালির ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝরল। শক্ত করে চেপে ধরল ননদের হাত। প্রিয়ান্তির সাথে সাথে অবাক হয়ে চলল। প্রাণপণ চেষ্টা করলো নিজের হাত ছাড়াতে। কোথায় যাচ্ছিস? চলো। আমি যাব না। চলো বলছি ভাবি। কিন্তু শুনল না মিতালি। প্রিয়ান্তি কোনো বারণ, কোনো আকুতি মিতালির তোয়াক্কা না করেই জোর করেই টেনে নিয়ে চলল ও। প্রিয়ান্তি ছটফটানি উধাও করে অর্ণবের গোল হয়ে বসে থাকা বৃত্তাটার সামনে এসে চট করে দাঁড়িয়ে পড়ল মিতালি, সাথে ঝুলন্ত পুতুলের মতো প্রিয়ান্তিও। অর্ণব বিস্ময় খাওয়ার মতো চমকে উঠল সাহসা। ছানাবড়া চোখে চেয়ে বলল, তুমি এখানে কি করছো মিতালি? কার সঙ্গে এসেছো এখানে? মিতালি হেসে সহজ গলায় জবাব দিল, কনের ভাবি হয়ে আমি। ভাইয়া? অর্ণবের মুখটা দেখার মতো হলো তখন। চোখ কপালে তুলে তাজ্জব হয়ে বলল, কি? বেশম খেয়ে বসলো বেচারা অর্ণব। অবিশ্বাস্য তাসজিরের দিকে তাকালো ও। ওর মাথায় কিছুই ঢুকছে না। চোখের পলক না ফেলে তাসজিরকে উদ্দেশ্য করে বলে উঠল, কি রে, ব্যাপার কি? কনের ভাবি মানে? তুই কি আগে থেকে জানতিস নাকি? জানলে আমাদের বলিসনি কেন? তাসজির একদম শান্ত স্বাভাবিক লোকটার চেহারা বিন্দুমাত্র বিস্ময় নেই। অর্ণবের নজর গিয়ে পড়ল মিতালির পাশে কাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটার ওপর। বিস্ময়ভূত চোখগুলো ছাড়া এবার বিস্ময়ের মাত্রা অত্যাধিক আশ্চর্য হয়ে চেয়ে রইল শুধু। পরপর তাকালো পাশে বসে বন্ধুর প্রাণে তাসজির আড়ালে চোখে চেয়েছিল প্রিয়ান্তির দিকে। অর্ণব চাইতেও চকিতে দৃষ্টি সরালো সে। অর্ণব সেসব পরখ করে ঠোঁট কামড়ে ধরল। শুনতে পেলেও আমার ননদ প্রিয়ান্তি। এইবার অর্ণব পুরোপুরি নিশ্চিন্তে হলো। মেয়েটার নাম শুনতে সমস্ত জড়তা কাটল ওর। পাল্টানো মুখের ভাব, অগোচরে বাঁকা হাসলো সে। এক গাল হেসে বলে উঠল, আরে মিস প্রিয়ান্তি, আপনি দেখি তাহলে আমাদের বিয়ান সাহেব। বাহ, আসুন আসুন, আমাদের পরিচয় করিয়ে দেই। আমি অর্ণব, ও ফাহিম, আর ওই যে বসে আছে ওইটা আমাদের পাত্র শেহরোজ। আর এই যে মহাশয় আমার পাশে আয়েশ করে বসে আছে, তাকে তো চেনেন নিশ্চয়। চেননির কথা, আমাদের পরম শ্রদ্ধের বন্ধু তাসজিরা। সম্পর্কে আপনার ডাবল বেআইন। আরেকবারের সম্পর্ক স্পন্দন মুখের কথা মুখেই বুঝে রইল। পায়ের ব্যথা গিয়ে ফেলল কথাটুকু। ব্যথার চেহারায় নীল হয়ে গেল অর্ণবের। তাসজিরের চোখের ইশারায় মিতালিকে সরে যেতে বলল। ভাইয়ের ইশারায় মিতালি
দ্রুত প্রিয়ান্তীর হাতটা শক্ত করে চেপে ধরে বলল, চল প্রিয়, ওভাবে কাজিনরা ডাকছে। প্রিয়ান্তীকে সেখানে থেকে টেনে নিয়ে গেল মিতালে। ওটা চোখের আড়াল হতেও অর্ণব এবার ব্যথায় কুঁকড়ে উঠল। এই শালা পাও ছাড় দিয়েছে আমার নরম তুলতুলে পাটা চোটা করে। তাসজির বিরক্তিতে পা সরিয়ে নিয়েই পকেট থেকে ফোন বের করলো। আগের মতো নির্বিঘ্নের ভঙ্গিতে আঙুল চালাতে লাগলো স্ক্রিনে। অর্ণব এক হাতে পা দোলতে দোলতে কৌতূহল নিয়ে তাসজিরের মুখের কাছে ঝুঁকে এলো কিঞ্চিত। ইনি কি তিনি? তাসজির স্বভাবতই চুপচাপ গম্ভীর হয়ে ফোনে ব্যস্ত রইল কেবল। পাশ থেকে ফাহিম চট করে বলে উঠল, উনি কি তিনি মানে? অর্ণব হাতের ইশারায় ফাহিমের এক প্রকার ধমকে উঠে বলল, তুই চুপ থাক তো, মাঝখানে একদম নাক গলাবি না। আমি যাকে বলেছি সে ঠিকই বুঝেছে। তারপর আবার তাসজিরের দিকে তাকিয়ে তাগাদার দিল, ওকে এই বল, ইনি কি তিনি? তাসজির ফোনের স্ক্রিনে চোখ রেখেই নিম্নস্বরে জবাব দিল, হুঁ। ঝড় তুফান ছাড়া বিশাল বড় বাস হলো অর্ণবের মাথায়। চেয়ার থেকে লাফিয়ে উঠে চিৎকার করে উঠল আকম্মিত, মানে ইনি আমাদের ভাবি? তাসজির অর্ণবের হাত ধরে টেনে ধরে সজোরে চেয়ারে বসিয়ে দিল ওকে। কড়া চোখে তাকিয়ে শক্ত গলায় বলল, হুশ, আসতে, চারপাশে মানুষজন আছে, শুনতে পাবে। তাজ্জব হয়ে চোখ দুটো বড় বড় করে বলল অর্ণব, শুনতে পাবে মানে? আরে ভাই, এটা তো নিজেরই বউ, মানুষজন শুনতে পেলে তোর কিসের সমস্যা? আর সবচেয়ে বড় কথা, বউ যদি এই ভিটার পাশেই শ্বশুরবাড়িতে থাকে, তবে তুই শ্বশুরবাড়িতে না উঠে আমাদের সাথে এখানে এসে কেন বসে আছিস? তাসজির ফোনের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বরফ শীতল গলায় উত্তর দিল, কারণ মিতালি ছাড়া আপাতত এই ব্যাপারে আর কেউ কিছুই জানে না। কি ফাঁকা ঢোক গেল অর্ণব। বিভ্রান্তিতে নড়েচড়ে বসলো। কোনো হিসেব নিকেশই ওর মাথায় মিলছে না আপাতত। আমতা আমতা করে বলল, মানে বিয়ে করেছিস, নিজের মুখে বউ বলে স্বীকার করেছিস, অথচ আবার ঠান্ডা মাথায় বলেছিস মিতালি ছাড়া আর কেউ কিচ্ছু জানে না। এই শালা, তুই মেয়েটাকে কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করেছিস তো আবার? ফাহিম আর শেহরোজে দুজনেই হাঁ করে অর্ণবের কাণ্ড কারখানা দেখছিল। অর্ণব হাত পা নেড়ে তাসজিরের দিকেই আঙুল উঁচিয়ে আবার বলে উঠল, এখন বুঝলাম, এর জন্যই তো বলি, সেই দিন মাঝরাতে তুই আমায় ঘুম বিসর্জন দিয়ে কেন ওনার জীবনীও নিয়ে পড়েছিলি। এই ছিল এর পিছনে। নিজের বুদ্ধি আর ঘুম বিসর্জন দিয়ে বায়োডাটা কালেক্ট করলাম বন্ধুর কিডন্যাপের জন্য। ফোর্সে জানালে থাকবে আর এই চাকরি। ফাহিম অধৈর্য হয়ে উঠল, এই অর্ণব, তুই কি সব উল্টোপাল্টা আবোল তাবোল বলেছিস বলতো? তাসজির কেন কিডন্যাপ করতে যাবে? অ্যাক্সিডেন্টলি হয়েছে, কি বলবি তো? শালা তুই চুপ থাক তো, তোকে না বলেছি মাঝখানে একদম নাক গলাবি না। আগে আমার নিজের মাথাটা ঠান্ডা হতে দে। এই হিটলারের পেট থেকে টেনে টেনে সব কটা সত্যি কথা বের একদম কথা বলবি না আর। অর্ণব আবার তাসজিরের দিকে ঘুরলো, কাট কাট গলায় বলল, বল, মুখ খোল, তুই কি সত্যি সত্যি জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিস? তাসজির ফোনটা পকেটে ভরে রাখলো, ঘাড় কাত করে চাইলো অর্ণবের দিকে। গম্ভীর গলায় জবাব দিল, একদম কিছুই না, যা হয়েছে ইস্ট জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট তোর সাথে অ্যাক্সিডেন্ট হয় সেটাও আমাকে মানতে হবে। যে লোক হেঁটে গিয়ে চারপাশে বাতাস পর্যন্ত স্লিপ ডিফেন্সের মতো অ্যালার্ট হয়ে যায়, যার ছায়াকেও লোক সালাম সালাম ঠেকে, তার জীবন নাকি অ্যাক্সিডেন্ট হয়। আর সেই অ্যাক্সিডেন্টের ঠেলায় তুই শটান বিয়ের মতো একটা বিশাল কাণ্ড ঘটিয়ে ফেললি। এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? এই শালা, এটা অ্যাক্সিডেন্ট নাকি তুই নিজে দাঁড়িয়ে প্ল্যান করে অ্যাক্সিডেন্ট ঘটাইছিস কোনটা? ফাহিম অর্ণবের জামার হাতা টেনে 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 বলল, আর অর্ণব, তাসজির যখন বলেছে ওটা একটা অ্যাক্সিডেন্ট পরিস্থিতি ছিল, তখন এত পেঁচাচ্ছিস কেন? বাদ দে না, তুই একে চিনলি না ফাহিম? একে আমি হাড়ে হাড়ে চিনি। এই হিটলারের মাথার ভেতর কী টাইপের নিউক্লিয়াস বোমা ঘুরে তুই তা 1% জানিস না। আমি এই ইহজন্মেও বিশ্বাস করব না। বল, সত্যি বল, কি চলেছে তুই? কি বলেছিস মেয়েটার সাথে? তাসজির এবার চোখ চাহনি খানিকটা কড়া গলায় বলল। কপালের সামান্য ভাঁজ ফেলে ধমকে উঠলে এবার অর্ণব, থামবি তুই? মুখ বন্ধ কর না। থামবো না। মানলাম আমাদের ভাবি দেখতে মারাত্মক সুন্দর, মানে একদম রূপকথা পরীর মতো মায়াবী চেহারা, তাই বলে তুই
আনকানেক্ট হয়ে মেয়েটাকে ডাইরেক্ট তুলে এনে বিয়ে করে ফেলবি? এত আর ধৈর্য করে হলি তুই তাসধীর? তাসধীর এবার ধীরে স্বরে দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসলো। অর্ণবের এই অনবরত ফালতু অনুমত আর বকবকানি ধৈর্যের সীমা ছাড়াচ্ছে ও। ধারালো কণ্ঠে বলল, আমি নিজেকে কখনোই আনকন্ট্রোলেস করি না অর্ণব। আর কাউকে তুলে নিয়ে গিয়েও বিয়ে করার মতো লেমো এই চিন্তা ভাবনা নেই। পরিস্থিতি এমন ছিল যেখানে বিয়েটা করা ছাড়া অন্য কোনো অপশন ছিল না। অর্ণব চোখ শাড়ু করে বলল, অপশন ছিল না মানে? তোর কাছে হায় আল্লাহ, একটা রাশি পাঠাও, আমাকে পার্সেল করে দেই, তুমি উঠিয়ে নাও তোমার কাছে। এও যদি দিন দেখেছিল আমার, এটাও বিশ্বাস করতে হবে এখন। তাসদীর বিরক্তিতে শব্দ করে উঠল, আমি যা করেছি ভেবেচিন্তে করেছি। আপাতত আমি পরিবারের কাউকে বিষয়ে জানাইনি। সময় আসুক, ঠিক সময়ে আমি নিজে সবাইকে সবটা খুলে বলবো এবং যথাযথ সময় নিয়ে সম্মান নিয়ে নিজের বাড়িতে তুলে নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত এ বিষয় নিয়ে একটা শব্দ যেন তোর মুখ থেকে আর বের না হয়। যদি একটা কথাও বাইরে ফাঁস হয় অর্ণব, তোকে কি করবো সেটা তুই ভালো করে জানিস। অর্ণব ফাঁকা ঢোক গেল। বুঝে গেল হিটলার বন্ধু তার এবার চরম মাত্রায় সিরিয়াস। আর 1 ইঞ্চি এদিক ওদিক হলেই ওর 12টা বেজে যাবে। অর্ণব মুখটা জিপারের মতো বন্ধ করে অভিনয় করে 2 হাত তুলে বলল, ওকে ভাই ওকে, একদম মুখ কুলো পেটে ফেললাম। তোর গোপন বিয়ে আর তোর গোপন বউ দুটোই তোর কাছে থাকুক, তবে তোকে দিয়ে জীবনে এমন কিছু কল্পনাও করিনি ভাই। হায় আমারই পোড়া কপাল। শেহরোজ বসা ছিল চুপচাপ। এই যে কতক্ষণ যাবত একধারে অপলক হয়ে গোল তার, সে একটা দ্বিমত পোষণও করেনি শেহরোজ। যেন তার অস্বস্তি নেই সেখানে। অর্ণব এবার শেহরোজের দিকে চোখ তুলে চাইল। ছেলেটা এক মন কোথায় যে তলিয়ে আছে, চোখের পলকটা পড়ছে না অবধি। অর্ণব ঘাড় ঘুরিয়ে সেই দিকে চাইল, দেখল মিতালির সঙ্গে দাঁড়িয়ে কথা বলার ব্যস্ত প্রিয়ান্তীকে। অমনি খুন খুন করে কেসে উঠল অর্ণব। বিস্মিত কণ্ঠ চেঁচিয়ে উঠল, কিরে শালা, নারীর বিরোধী চিরকাল নারীদের থেকে 100 হাত দূরে থাকার পার্সন, বিয়ে করতে আসতে না আসতেই দেখি মেয়েদের চোখে দিয়ে একদম গিলে খাচ্ছিস বেটা। অত্যন্ত কারো দিকে তাকাচ্ছিস, সেই খবর তো রাখ। ভাবি হয় ওটা তোর শালা? আকমিত থমথম খেয়ে বসে শেহরোজ। ফর্সা মুখটা লাল হয়ে উঠল রাগে। চট করে দৃষ্টি সরিয়ে নিক্ষেপ করলো তাসদীরের প্রাণে। তাসদীর ওর দিকে ভ্রু যুগল কুঁচকে আছে। শেহরোজ দৃষ্টি সরিয়ে নিল। ফ্যাকাশে মুখভঙ্গিল বানিয়ে ধমকে উঠার অর্ণবকে মুখে যা আসে তাই বলতে হবে। আর আমি কেন ওই দিকে দেখব? যত সব ইডিয়েট একটা। গজগজ করতে করতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শেহরোজ। থাকলো না সেখানে, গটগট করে চলে গেল ভিতরের দিকে। শেহরোজ যেতে তাসদীরও উঠে দাঁড়ালো। ফোন বের করে কাউকে একটা মেসেজ করে সরে দাঁড়ালো ও একপাশে। অর্ণবের মাথায় হাত লাগলো তখন। ওখানে আসার পর থেকে কি হচ্ছে না হচ্ছে মাথায় ঢুকছে না কিছুই। ফাহিমের হাতে ছিল একটা জুসের গ্লাস, ওটাই ধুম করে কেড়ে নিল সে। সেন্টেল মুখ লাগিয়ে হাত চিরতে বিড়বিড় করে উঠল, যা বাবা, এবার শেষে ভাইয়ার হাতে হয়ে গেল। প্যান্ডেলের অন্য প্রান্তে গোল হয়ে বসেছে কাজিন মহল। পরপর মিতালি হঠাৎ 2-3টা হাসি দিয়ে উঠল, একসাথে হাসকাচ্ছ। প্রিয়ান্তি পাশে দাঁড়িয়ে থাকায় মেহেদির বাটি গুছাচ্ছিল। ভাবি পরপর হাসির শব্দ শুনেও তাড়াতাড়ি করে মিতালির পাশে এসে বসলো। মিতালি কপালে হাত রেখে দ্বিগুণ গলায় শুধালো, কি হয়েছে ভাবি, তোমার কি ঠান্ডা লাগছে? এক হাতে কপালটা চেপে ধরল মিতালি। অস্বস্তি গুটিয়ে বলল, তেমন কিছুই নেই, বোধহয় আবহাওয়া চেঞ্জের কারণে এমনটা হয়েছে। গলাটাও শুকিয়ে আসছে খুব, একটু পানি খাওয়াতে পারবে? প্রিয়ান্তি ব্যস্ত হয়ে আশেপাশে তাকালো। সবখানে কোল্ড ড্রিঙ্কস আর ঠান্ডা ফ্রিজে পানির বোতল রাখা। এমনিতেও ঠান্ডা, তার উপর ঠান্ডা পানি খেলে আরে ঠান্ডা লাগবে ভেবে ও ভিতরের দিকে পা বাড়ালো। তুমি বসো, আমি এখনই আসছি। সাড়ে এতটার সামনে নিয়ে দ্রুত পায়ে হাওলাদার বাড়ির ভিতরে ছুটল ও। বিয়ের বাড়ির উপলক্ষে ভেতরে করিডোরে আর ঘরগুলোতে লোকজনের আনাগোনা কিছুটা কম। এমনিতেও বাড়ির মানুষ থাকে হাতে গোনা কয়েকজন মাত্র। যাওয়ার পথে সুমি বেগমকে দেখতে পেল প্রিয়ান্তি। ভদ্রমহিলা ওকে আগে থেকে চিনতেন। ডাকলেও আদুরে গলায়, আরে প্রিয় মা না, কেমন আছো তুমি? সেই যে ছোটবেলায় দেখেছি, মাশাআল্লাহ কতটা বড় হয়ে গেছো দেখেছি। আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। এই তো মা, আছি আলহামদুলিল্লাহ। কবে এসেছো তোমরা? পাভেল এসেছে? শুনলাম পাভেল নাকি বিয়ে করেছে, বউ এনেছে সাথে। জি আন্টি, ভাবির বাইরে আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে গিয়ে আমাদের ছেলের বউকে দেখে আসিস আগে। ভদ্র মহিলা বেরিয়ে গেলেন। প্রিয়ান্তি এর বাড়ির সবাইকে চেনে। সুমি বেগম বাবার বাড়িতে আসলে শেহরোজ কখনো আসতো না। দাদা দাদি আদরের খনি ছিল শেহরোজ, কখনো চোখের আড়াল করতো না তারা। শেহরোজ ছোট থাকতে সুমি বেগম কেবল 2বার নিয়ে এসেছিল। একবার 1.5 বছর বয়সে
পরের বার শিহরোজে যখন 4 বছর তখন। এরপর আর আসা হয়নি। যতবার এসেছে সুমি একাই এসেছে। 2 দিন থেকে আবার চলে গেছে। প্রিয়ান্তি এ বাড়িতে 2-1বার এসেছিল আগে, তাই আন্দাজ করতে বাড়ির দরজা পেরিয়ে কিচেনের দিকে অগ্রসর হলো। দরজা বরাবরই বাড়ির কিচেনটা, এর মাঝে দুটো রুম পড়ে প্রিয়ান্তি ওই পেরিয়ে সামনে আগতে আচমকায় একজোড়া শক্তপোক্ত খামচে ধরা ওর হাতে কাজিন। কোনো কিছু বুঝে ওঠার আগেই টেনে নিল দ্বিতীয় রুমটার ভেতরে। মুখের উপর সজোরে বন্ধ হলো দরজাটা। কেউ একজন দেয়ালের সঙ্গে চেপে ধরেছে ওকে। প্রিয়ান্তির বুক কামড়ে হাঁপাতের মতো ওঠানামা করেছে। ঘরটা আধো অন্ধকার ডুকরে বাইরে প্যান্ডেলের নানা রঙের মরিচবাতি আর লাইটের আলোয় জানালা গলে ভেতরে এসে পড়েছে। সেই অবস্থায় আলোয় ছায়া প্রিয়ান্তি নিজেকে আবিষ্কার করলো দরজা কাঠের সাথে একদম শক্তভাবে চেপে রাখার অবস্থায়। ওর দুপাশে দরজা কাঠ দুটো বিশাল হাত টানানো। প্রিয়ান্তিকে পুরো নিজের শরীরে বলিষ্ঠ ছায়াতলে বন্দি করে দাঁড়িয়ে আছে বলিষ্ঠ দেহী এক পুরুষ অবয়ন। ভুর ভুর করে হেসে ওর নাকে এসে নকল সেই পুরুষের মিষ্টি ঝাঁঝালো পারফিউমের সুবাস। সেই সুবাস প্রিয়ান্তির নাসরন্দের পৌঁছাতে ওর বুকে ধুকপুকানি দ্বিগুণ হয়ে গেল। চোখ বড় বড় করে চাইল উপরে। আবাস আলোয় ফুটে উঠেছে অতীত পরিচিত একটা মুখবাই, যে চেহারাটা একটু আগে ওকে দেখার ভান করেছিল। তাসদির প্রিয়ান্তির একদম মুখের কাছে ঝুঁকে এলো। ওর গরম নিঃশ্বাসে এসে আছড়ে পড়ল প্রিয়ান্তির কাঁপতে থাকা মুখশ্রীর ওপর। লোকটা খানিকক্ষণ রুক্ষ কণ্ঠে বলে উঠল আচমকায়, এতটা দুঃসাহস কী করে হয় আপনার? তাসদির সুগঠিত চওড়া বুকে ধুকপুকানি স্পষ্ট অনুভব করতে পারছিল প্রিয়ান্তি। থমকে গেছে ওর চোখের পলক, শরীরময় অবশ প্রায়। এতটা কাছাকাছি কখনো আসা হয়নি দুজনের। সামনে দাঁড়িয়ে থাকা 6 ফুটের উপর লম্বা এই পুরুষটির কাছাকাছি আসা জড়সড় করে দিল ওকে। গলা শুকিয়ে কাঠ বুকের ভেতরে কম্মত সামলে নিয়ে প্রিয়ান্তির জড়তা মিশ্রিত কাঁপা অফুরন্ত গলায় শুধালো, মা মানে? তাসদির ওই দিকে আরও 1 ইঞ্চি ঝুঁকে এলো। নিষ্প্রাত গলায় শুধালো, আপনাকে বলেছিলাম না কোথাও গেলে আমাকে ইনফর্ম করতে? করেননি কেন? একে একে মনে পড়ল গত 1 মাসের ঘটা সমস্ত কাহিনী। সব জড়তা আর মাতাল অনুভূতি এক লহমায় ধুর মুছে সাফ করে গেল। চোখের কোণে জমার বাঁধা নোনা অভিমানে এক বিশাল পাহাড়। 1 মাস, পুরো একটা মাস পুরোটা ওকে আলাদা একটা মেসেজ পর্যন্ত পাঠায়নি। শুধু পরীক্ষার দিনগুলোতে মাঝরাতে নিয়ম রক্ষার করার মতো জাস্ট 4টি শব্দ একটা মেসেজ পাঠাতো। সে উত্তর দিলেও সিন করে রেখে দিত। নতুন করে কোনো কথা বলতো না। সেই মানুষটা আজ সামনে এসে অতটা কড়া গলায় জবাবদিহিতা চাইছে। প্রিয়ান্তি চিবুক কুঁচিয়ে তাসদিরের দিকে তাকালো, দৃঢ় কণ্ঠে জবাব দিল, সেই সুযোগে দিয়েছিলেন আপনি? দেননি বলেছেন? জি করেছি কি আপনি? যে ইনফর্ম করতো তাসদির ঝুঁকে এলো আরেকটি সময় নিয়ে অবলোকন করলো অর্ধাঙ্গিনীর ক্ষোভ মিশ্রিত আদলখানা। প্রিয়ান্তি মুখ অন্যত্র ফিরিয়ে জানালার একটা মেসেজের উত্তর দেওয়ার প্রয়োজন করেনি। এসে মনোভাব চোখ রাঙালো, যেন আমি কত বড় অপরাধ করে ফেলেছি। আপনার ওই 4 অক্ষরের ফর্মাল মেসেজ ছাড়া আরও কোনো খোঁজ পাইনি। সারাদিনে রাতে জাস্ট একবার নিয়ম করে মেসেজ দিতেন, উত্তর দিলে ওখানে ইতি, আর কোনো খোঁজ খবরই নেই। সেখানে আমি কেন নিজ থেকে আপনাকে জানাবো? আপনার অনার্সের ফাইনাল এক্সাম চলেছিল প্রিয়ান্তির। আমি যদি রাতে মেসেজ আপনার সাথে অহেতু উল্টাপাল্টা কথাবার্তা শুরু করতাম, তবে আপনার মন ও জ্ঞান পড়াশোনা ছেড়ে অন্যদিকে যদি আপনার পরীক্ষা খারাপ হতো, তখন তারা পুরো বেমাতা আপনি কাকে দিতেন? নিশ্চয়ই এই আমাকেই দিতেন। আপনি তাজ্জব হয়ে তাসদিরের দিকে তাকালো। লোকটা যুক্তি ছাদ দেখে ওর শরীর জ্বলজ্বল করছে। বা চমৎকার লজিক তো আপনার। ব্রোম দিতাম মানে কি? সামান্য একটু খোঁজ নেওয়ার, মানুষটা কেমন আছে, কি করছে সেটা জানা, এসব নাকি পড়াশোনা নষ্ট? আপনাকে কি আমি বলেছি একবারও আমার সাথে রাত জেগে প্রেম আলাপ করতে? আপনি সবসময় এমন বাঁকাভাবে কথা বললেন কেন বলুন তো? সাধারণ একটা খোঁজ নেওয়াকে আপনি কিভাবে এমন বিশ্রী আর নেগেটিভ নিলেন? কেন সোজা কথা কি আপনার মুখ দিয়ে বের হয় না? সব কিছুতেই কেন নেগেটিভ খোঁজেন আপনি? কি করব বলেন? আপনাকে দেখলেই আমার পজিটিভ চিন্তাভাবনাগুলো রাস্তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নেগেটিভ মোড়ে সংযোগ হয়ে যায়। ঝুঁকে এলো তাসদির রমণীর কান ছুঁই হয়ে কণ্ঠ ভাদে নামিয়ে আড়ালো, ফিল ডু ইউ নো ওয়ান নেগেটিভ থ্যাঙ্কস কাম টু মাই মাইন্ড হেয়ার আই সি ইউ? জানেন আপনাকে দেখলে আর কি নেগেটিভ চিন্তা আসে?
শিরশিরে অনুভূতিটা আসতে পৃষ্ঠে চেপে ধরল প্রিয়ান্তীকে। মেয়েটা বরফ হয়ে জমে গেল যেন। লোকটার উষ্ণ নিঃশ্বাস ওর তপ্ত ঘাড় উপচে পড়েছে। শক্ত করে শাড়িটা আঁচলটা খামচে ধরে রমণীর শ্বাস ফেলে ঘন ঘন। প্রিয়ান্তীর সেই হতবাক ও বিলম্বন ভাবটা বেশ উপভোগ করলো তাসদীর। আরও খানিকটা হেলে পড়ল প্রিয়ান্তীর দিকে। নিম্নস্বরে বলল, না থাক, বাদ, কোনো একদিন বলবো। তাছাড়া আরেকটু ঝুঁকে এলো মানব। দুজনের মাঝে ব্যবধান কেবল 1 ইঞ্চি। প্রিয়ান্তি কানের লতি ছুঁই ছুঁই হয়ে হ্যাঁচকি টেনে আওড়ালো, ফোনে কথা বলে মেকি প্রেম করে রাতে জাগা থেকে ইচ্ছুক বা ইন্টারেস্ট নই আমি। আমি সরতির সামনাসামনি রাত জাগানোটা প্রেফার করি বেশি। ইউ নো হোয়াট আই মিন। প্রিয়ান্তি শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। নিঃশ্বাস হয়েছে এলোমেলো। শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে কোনো রকম আওড়ালো, ভা ভা পানি চেয়েছি। আপনি নিয়ে যেতে হবে আমাকে। প্রিয়ান্তি পাশ কাটিয়ে সরে যেতে চাইলো। একবার কাছাকাছি থাকা যাবে না আর। সবার চেষ্টা করলো, কিন্তু তাসদীর সরল না। কিন্তু আমার কথাই তো এখনো শেষ হয়নি। আপনার শাস্তি যে এখনো বাকি আছে। প্রিয়ান্তি চমকে উঠে মুখ তুলে তাকালো। কাজল কালো চোখ দুটো মাত্রাতিরিক্ত বিস্ময় আতঙ্ক ফুটিয়ে শুধালো, শাস্তি? কিসের শাস্তি? মেয়ালমে গলায় বলল তাসদীর, আপনি আমাকে না জানিয়ে, কেন অনুমতি না নিয়েই হুট করে গ্রামে চলে এসেছেন। তার শাস্তি? প্রিয়ান্তি চিবুক কুচিয়ে অভিমানে কণ্ঠে জবাব দিল, আমি না বলেছি তো কি হয়েছে? আপনি তো না জেনেও গোপন রেখেছেন। আমি আমার এজেন্টের কাছে নয়, সরাসরি আমার ওয়াইফের মুখ থেকেই শুনতে চেয়েছিলাম। তাসদীর যেন পণ করেই রেখেছে সে প্রিয়ান্তীকে যেতে দিবে না। ওইদিকে প্রিয়ান্তি ভয়ে শেষ একেবারে গ্রাম। তার উপর কেউ যদি এভাবে দুজন একই রুমে দেখে ফেলে, অঘটন ঘটে যাবে তখন। ওর তাড়া দিয়েই বলল, তখন ভাবি, পানির জন্য অপেক্ষা করছি। আমাকে যেতে দিন, যেতে পারি, তবে একটা শর্ত। প্রিয়ান্তি অস্থির হয়ে, রাতে আপনি আমার সাথে দেখা করবেন। আমি যেখানে বলবো সেখানে আপনাকে আসতে হবে। কথাটা শোনা মাত্রই প্রিয়ান্তীর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সে তাজ্জব হয়ে যায়। তাসদীরের দিকে তাকিয়ে রইল। তবদা খেয়ে বলল, আপনি কি পাগল হয়েছেন? এটা গ্রাম। হাওলাদার বাড়ির সিকিন্দার বাড়ির মাঝখানে কত শত চোখ ঘোরে আপনি জানেন? তাছাড়াও আমাদের এই সম্পর্কের কথা আপাতত মিতালি ভাবি ছাড়া এই 2 পরিবারের আরও একজন মানুষও জানে না। যদি কেউ দেখে ফেলে তবে কি কেলেঙ্কারি হতে হবে চিন্তা করতে পারেন? রাশভারী গলায় কণ্ঠে জবাব দিল লোকটা, ও আমার ওপর ছেড়ে দিন। কে দেখে আর কে জানবে সেটা আমি হ্যান্ডেল করব। কিন্তু আপনাকে আসতে হবে। আপনাকে এই ঘর থেকে এক পাও এগোতে দিচ্ছি না। কোনো উপায় না পেয়ে প্রিয়ান্তি শেষেমেশে চরমও মেনে দীর্ঘশ্বাস ফেলল। বলল, ঠিক আছে, রাজি আসবো। এবার অত্যন্ত পাথরটা ছুঁলো, দয়া করে সরো। প্রিয়ান্তি যেতেই এক হাত তুলে কপালের ওপর ছড়িয়ে থাকা চুলগুলো টেনে পেছনে ঠেলো তাসদীর। আধা ঘষে পরিলক্ষিত এক প্রশান্তি তৃপ্তির হাসি এরপর থেকেই বেরিয়ে এলো সে। অমনি শটাঙ্গী হয়ে মুখোমুখি হলো অর্ণবের। অর্ণব দাঁড়িয়েছিল ঠিক 3-4 হাত দূরে। ডান হাতে তার অরেঞ্জ জুসের অর্ধেক খালি গ্লাসটা, বা হাতটায় টুকানো ট্রাউজারের পকেটে। অর্ণব চোখ দুটো এক মুহূর্তে মার্বেলের থেকেও বড় বাঁকা ধারণ করেছে। মুখটা হাঁ হয়ে ঝুলে আছে। হুট করে অর্ণবের এভাবে জ্যান্ত সিসিটিভি ক্যামেরার মতো গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে তাসদীর এমন চরম ভড়কে গেল। মুখে সেই বিজয়ের বাঁকা হাসি নিমিষেই উপড়ে গেল। সেখানে জমা হলো চরম অস্বস্তি। টি-শার্টের কলারটা সোজা করে শটাং করলো। এরপর নিজের অজান্তে অফুরন্ত কণ্ঠে বিড়বিড় করে উঠল শীত। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্বর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ডেস্টিনি চলবে।